আজ আমরা এখানে এসেছি একটা আইস ফ্যাক্টরি। আমরা এই বরফ কারখানার সমস্ত তথ্য এখান থেকে সংগ্রহ করব। এই মেশিনটার নাম হচ্ছে কেসি 4। এই 4টে পিস্টন, একটা দুটো তিনটে চারটে পিস্টন মানে একে কেসি 4 বলা হয়। এখানে লবণ জল নেই, যেখানে লবণ জল আছে সেখানে কিন্তু বরফ জমছে না। এইটা আছে সাজ ড্রাম, এটা আছে গ্লোক ভাল্ব, এটা আছে স্পেশাল ভাল্ব, এটা আছে নিচেরটা আছে গ্লোক ভাল্ব। ওখান থেকে গ্যাসটা যে গরম গ্যাসটা যে আসছে, এখানে আছে গরম গ্যাসটা রোলিং হচ্ছে, মানে এটাকে ঠান্ডা করছে, এটাকে রোলিং করে এটা ঠান্ডা করছে। তো আজকের 6ই জুন আর এখন বাজে সকাল 8:30। এখন চলে এসেছি স্কুলে। তো আমাদের স্কুলের নাম হচ্ছে নামখানা নারায়ণ বিদ্যা মন্দির, যে স্কুলে হচ্ছে আমি পড়াশোনা করেছিলাম। আমি এখন স্কুল থেকে বেরিয়ে গেছি, এখন আমি প্রাক্তন। তো আমার সঙ্গে রয়েছে বিকাশ স্যার। তো স্যার আজকের বলবে আজকের টপিকটা কি, সেটা তোমরা হচ্ছে ভালোভাবে বুঝে নেবে। পড়াশোনা নির্দিষ্ট শ্রেণীকক্ষে করি, বইয়ের তথ্যগুলো নিয়ে আমরা পড়াশুনো করার চেষ্টা করি, কিন্তু আজকে একটা নতুন অভিজ্ঞতা। আজ আমরা এখানে এসেছি একটা আইস ফ্যাক্টরি। সেটা তোমাদের 10ম শ্রেণীর পাঠ্যসূচিতে শিল্প এই অধ্যায়, অর্থাৎ অর্থনৈতিক ভূগোলে শিল্প এই অধ্যায়টাতে তোমাদের পড়তে হয়। তো আমরা বইয়ের পড়া নয়, বাস্তবে আমরা একটা শিল্প কারখানাতে এসেছি। কিভাবে শিল্পটা গড়ে উঠেছে, কেন এখানে গড়ে উঠেছে এবং কতজন শ্রমিক কাজ করে, সে সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে যেগুলো আমরা বইয়ে পড়ি সেগুলো বাস্তবে দেখে অভিজ্ঞতা অর্জন করতে চাই। তাহলে আমরা এখন এই মুহূর্তে বরফ কারখানাতে আছি। বরফ কারখানায় আমরা মূলত এখানে দেখো, মূলত বিষয়গুলো একটু ধরিয়ে দিই তোমাদের। দেখো কারখানাটা কোথায় গড়ে উঠেছে। এই সড়ক পথের কত নম্বর জাতীয় সড়ক? এটা 117 নম্বর জাতীয় সড়ক। কারখানাটা তো মাঠের মাঝখানে হতে পারত, হয়নি। তাহলে কারখানা কোথায় গড়ে উঠবে? সব সময় সড়ক পথ, পাশে রেলপথ অথবা জলপথ। কারখানাটা কোথায় গড়ে ওঠে? একটা জমির উপরে, অর্থাৎ এখানে অনেকটা বৃহৎ আয়তন জমির উপরে এখানে কারখানাটা গড়ে ওঠে। কারখানাটা এই পরিকাঠামো, যন্ত্র, বাড়িঘর নির্মাণ করতে প্রচুর মূলধন, শ্রমিকদের বেতন দেওয়া প্রচুর মূলধন। এখানে কেন এই বরফ কারখানাটা হলো, এই জিজ্ঞাসাটা তোমাদের মনে করতে হবে। আরও তো অনেক কারখানা হতো। বিহারে গেলে দেখবো কি না, বিহারে গেলে দেখবো সেখানে লৌহ ইস্পাত শিল্প, সেখানে বরফ কারখানা নেই। অথচ এখানে হচ্ছে কেন? কে বলতে পারে এখানে এই কারখানাটা গড়ে উঠলো কেন? কোনো কারখানা গড়ে উঠতে গেলে প্রথম কোন জিনিসটা দরকার? জলেরটা পরে বিক্রি হতে হবে, চাহিদা হতে হবে। এখানে মৎস্য বন্দর আছে, মৎস্য হচ্ছে পচনশীল দ্রব্য, তাই তাকে সংরক্ষণ করতে হবে। আমাদের উষ্ণ ক্রান্তীয় অঞ্চলের দেশ, মৎস্যগুলো পচে যায়, সেই জন্যে তাকে সংরক্ষণ করার জন্যে বরফ দরকার। সেই বরফ, এই কারণেই এখানে বরফ কারখানা গড়ে উঠেছে। এবং শুধু একটা কারখানা নয়, একাধিক বরফ কারখানা গড়ে উঠেছে। আর কোনো কারখানা এখানে দেখতে পাচ্ছ না। তাহলে শিল্প সেই জায়গায় গড়ে উঠবে সেখানকার চাহিদা সব থেকে বেশি। কি আমরা এই বরফ কারখানার সমস্ত তথ্য এখান থেকে সংগ্রহ করব, যার মাধ্যমে শিক্ষার্থীরা একজন জানতে পারবে কিভাবে একটা শিল্প গড়ে ওঠে এবং তার প্রয়োজন, কোন প্রয়োজনে এই শিল্পটা গড়ে উঠেছে। তো আমরা হচ্ছে স্যারের কাছে শিল্প চ্যাপ্টার পড়েছিলাম, কিন্তু বাস্তবে দেখিনি। এইভাবে প্র্যাকটিক্যালের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছে স্যার। তো চলো গিয়ে দেখানো যাক। আমাদের সঙ্গে আছেন, আপনি একটু পরিচয় দিন। আমার নাম খোকন ভূঁইয়া। আমি হচ্ছে এই আইস প্ল্যান্টে, 3টে আইস প্ল্যান্টে হেড মিস্ত্রি। মেশিন আইস প্ল্যান্ট আছে? হ্যাঁ, এই মালিকের 3খানা আইস প্ল্যান্ট। ও আচ্ছা। কাকদ্বীপে 2খানা আছে, এখানে 1খানা, 3খানা। তার হেড মিস্ত্রি আমি। এইবার হচ্ছে যত মেশিন রিপেয়ারিং কাজপাত, যত লাইনের কাজপাত, কেন বরফ জমছে না সমস্ত নিজেই দেখভাল করি। নমস্কার, আমি ভীম জানা। আমি এই আইস ফ্যাক্টরির ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। আমি টোটাল সর্বোপরি এই আইস ফ্যাক্টরির টোটাল দায়িত্বে আছি। নমস্কার, আমি গৌরী জানা।
আমি এই মডার্নাইজ ফ্যাক্টরির লিফটার দীর্ঘ 20 বছর ধরে আমি কাজ করছি। তো চলো এখন তোমাদেরকে এক এক করে দেখানো যাবে কি কি আছে এর মধ্যে। এবারে আস্তে আস্তে চলে এসো, কেউ কোনো জিনিসে হাত দেবে না। তাহলে এটা বরফ বলছো, কারখানা বলছো। আচ্ছা, বরফটা কি শুধু এখানে হয়, বাড়িতে হয় না? বাড়িতে ফ্রিজে হয় তো, তাহলে ওটা কারখানা বলছি? তাহলে দেখো, ওটাকে কারখানা বলছি না, এটাকে কারখানা বলছি। কেন কারখানা বলছি? এটা বাড়ির যে পরিবারের সদস্য আছে তার চাহিদা মেটানোর জন্য বাড়িতে যে পদ্ধতিতে বরফ তৈরি হয় সেটা পারিবারিক চাহিদা মেটানোর জন্য, এবং সেটা বাজারে বিক্রি করার জন্য নয়। তাই সেটাকে শিল্প বলতে পারি না। শিল্প এবারে এখানে এসেছি, এটাকে বরফ তৈরি শিল্প বা কারখানা বলছি। কেন? ওই ফ্রিজের ছোট্ট রূপটা বড় আকারে। এখানে কি দেখছো? সমস্ত বৃহৎ আয়তন যন্ত্রপাতি। এবং বাড়িতে আমাদের শ্রমিক থাকে না। এখানে আপনারা কতজন আছেন? এখানে 8 জন লোক আছেন যারা কিনা এই বরফটা উৎপাদন করছে। কত টন বরফ উৎপাদন হয় আর কি? 8 টন। মানে 100 কেজিতে 1 টন হয়তো, তাহলে 8 টন বরফ উৎপাদন হচ্ছে। তাহলে কি এই যে বৃহৎ বরফ উৎপাদন হচ্ছে, তারা কত খাবে? খাবে না তো। তাহলে কি করবে? বিক্রি করবে। অর্থাৎ বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করা শিল্পের লক্ষ্য। পাতাল থেকে জলটা মানে পাম্পের সাহায্যে আচ্ছা, বৃষ্টির জল ধরেন না? মানে পাতাল থেকে জল উঠতেছে, পাম্প দিয়ে ট্যাঙ্কি আমাদের লোড হচ্ছে, সেই ট্যাঙ্কি লোড হয়ে আবার বেশ। তাহলে জল ছাড়া বরফ হবে না। তাহলে কোনো শিল্প গড়ে উঠতে গেলে প্রধান দরকার হচ্ছে কাঁচামাল। তাহলে এখানে কাঁচামাল কি হলো? জল। জলটা আবার কি? বিশুদ্ধ জল, যেটা পাতাল থেকে তুলছে বিশুদ্ধ জল। তাই পৃথিবীর সমস্ত শিল্পগুলো নদী কেন্দ্রিক হয়। এই যে মেশিনগুলো চলছে, তাহলে প্রথম উপাদান কি পেলে? কাঁচামাল। দ্বিতীয় উপাদান কি? এই মেশিনগুলোকে সচল করবে কে? বিদ্যুৎ। অর্থাৎ বিদ্যুৎ ছাড়া এই মেশিন চলবে না। তাহলে বিদ্যুৎটা কি? বিদ্যুৎটা কয় প্রকার আছে? থার্মাল পাওয়ার, অর্থাৎ কয়লা পুড়িয়ে বিদ্যুৎ, এটাকে তাপ বিদ্যুৎ বলে। জল থেকে বিদ্যুৎ, জলবিদ্যুৎ। আর পারমাণবিক বিদ্যুৎ বা প্রাকৃতিক সৌরশক্তি চালিত বিদ্যুৎ। কিন্তু আমাদের দেশে যে বিদ্যুৎটা পাচ্ছেন ওনারা হয়তো জানেন না, সেটা হচ্ছে কয়লা পুড়িয়ে, এটা তাপ বিদ্যুৎ। কিন্তু জাপান বা আমাদের দক্ষিণ ভারতে সেখানে কয়লা নেই, সেখানকার বিদ্যুতের উৎস কি? জলবিদ্যুৎ। তাই আমাদের দেশের যে পশ্চিমবঙ্গের লোক সব ট্রেন দুর্ঘটনা হয়েছে, যাচ্ছে কোথায়? দক্ষিণ ভারতে কাজ করতে। কেন না? ওখানে ইন্ডাস্ট্রি বেশি। কেন ইন্ডাস্ট্রি বেশি? কারণ ওখানে বিদ্যুৎ সস্তা। অর্থাৎ এই বিদ্যুৎ উৎপাদনের জন্য ওনাদের যে খরচ, অনেক টাকা খরচ পেমেন্ট করতে হয়। কত? আমি ধরে নিলাম 1 ইউনিটের জন্য 100 টাকা বিদ্যুৎ লাগছে। দক্ষিণ ভারতে এই 1 ইউনিট উৎপাদন করতে তার খরচ হবে 10 টাকা। তাহলে সস্তা কোনটা হলো? দক্ষিণ ভারত। এই জন্য দক্ষিণ ভারতের সমস্ত শিল্প ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই শিল্প চালাতে গেলে বিভিন্ন ধাপে চালাতে হয়। শ্রমিকের বেতন দিতে হয়, ইলেকট্রিক পারপাসে, বিদ্যুতের পারপাসে, যন্ত্রপাতির জন্য, সমস্ত মিলে অনেক টাকা খরচ হয়। তাদের পক্ষেই শিল্প করা সম্ভব যাদের কিনা প্রচুর মূলধন আছে। আচ্ছা, এটা কত বিঘা জায়গার উপরে বলা যাবে? 1 বিঘা জায়গার উপর। মনে রাখতে হবে যে শ্রমিকের মূল্য যদি কম হয় তাহলে উৎপাদিত দ্রব্যের দামও কম হবে। তাহলে মালিক চাইবে সব সময় কম দামে শ্রমিক নেওয়া। আমাদের দেশে লোক সংখ্যা প্রচুর, কর্ম নেই, তাহলে অনেক কম টাকায় এই শ্রমিকটা পাওয়া যায়। সুতরাং কম টাকায় পাওয়া গেলে উৎপাদিত দ্রব্যের দামও কম হবে। উৎপাদিত দ্রব্যের দাম কম হলে সেটি বাজারে সব থেকে বেশি বিক্রি হবে। কম দামে দক্ষ শ্রমিকের দরকার। এ কৃষিক্ষেত্রে লিখতে হবে, এ শিল্পক্ষেত্রে লিখতে হবে। একটাই কথা, স্বল্প মজুরি এবং
উনি কি বললেন? উনি অপারেটর। উনি হলেন কে না দক্ষ শ্রমিক। অত তুমি আমি এই মেশিন চালাতে পারবো না, তাহলে শ্রমিক দরকার, কিন্তু সেই শ্রমিক হতে হবে সস্তা, তবেই উৎপাদন দ্রব্য সস্তা হবে, এবং সেই সস্তা হলে উৎপাদিত দ্রব্য সস্তা হলে বাজারে তার দাম বিক্রি হয়ে যাবে। তুমি যে পেনটা লিখছো ওই পেনটা আমাদের দেশে হয় না, আর এটা চায়না থেকে আসছে। চায়না কম দামে দিচ্ছে বলে তোমরা সকলেই সে চায়না পেন ব্যবহার করছো, আর আমাদের ইন্ডিয়ান ফাউন্টেন পেন সে চলে গেছে। এই মেশিনটার নাম হচ্ছে কেসি 4। এই 4টে পিস্টন, 1 2 3 4টে পিস্টন মানে একে কেসি 4 বলা হয়। এর হচ্ছে কাজ হচ্ছে আমাদের ওই ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির মধ্যে বরফ হচ্ছে, এইটা সেকশন, এটা হচ্ছে ডিসচার্জ। এইটাতে ডিসচার্জ মানে এটা হচ্ছে গরম গ্যাস যাচ্ছে, একটা সেকশন মানে ওখানে টানছে, যেরকম আমাদের নাকের মধ্যেও আছে, একটা নাক দিয়ে টানছি, একটা নাক দিয়ে ফেলছি, সেরকমই জাস্ট মেশিনে তাই আছে। এবারে আমাদের যে ধরুন আপনার বা আমাদের যে ফুসফুসিয়ে যে একটু পাম্পিং করছে চলছে, সেটা হচ্ছে এই যে কেসি 4, এই যে 4টে পিস্টন আছে, 4টে পিস্টন হচ্ছে এইভাবে উঠানামা করছে, মানে পাম্পিং করছে, টানছে, মানে আমাদের যে শরীরের যে মধ্যে যে ব্লাড আছে, ব্লাডটা পাম্পিং করে যে চতুর নার্ভ আছে, নার্ভের মধ্যে ঠেলে দিচ্ছে, সে কী করছে, এই গ্যাসটাকে টেনে এটা ফেলে দিচ্ছে, ফেলে ওই যে দেখুন ওখানে মানে নার্ভ যেরকমই কন্ডেন্সারের সেরকমই, ওখান থেকে আমরা যেরকমই জল খাচ্ছি, ওখানে এরকম জল পড়ছে, জল খাওয়ানো ওইটা ঠান্ডা হয়ে, গরম গ্যাসটা ঠান্ডা হয়ে, এটা বলা হয় রিসি ভাল্ব। এইটা রিসি ভাল্ব, এইটা হচ্ছে স্টক হচ্ছে, এখান থেকে আবার ঠান্ডা হওয়ার পরে এখানে স্টক হচ্ছে, আবার এখান থেকে চলে যাচ্ছে আমাদের হচ্ছে কুলিং কয়েলের ভেতর। ওরা আমি ওখানে নিয়ে যাব, আমি এখানে একটা দেখিয়ে দেওয়ার পরে এখানে নিয়ে যাব। এবার এই গরম গ্যাসটাকে ওইখানে ঠান্ডা হয়ে ঝর্নার জল পড়ছে, পাতাল থেকে যে জল উঠছে, স্যার যেটা বলেছিলেন যে ঝর্নার জল যেটা উঠছে, মানে পাতাল থেকে যে জলটা উঠছে ওটা আমাদের স্টক হচ্ছে, আবার ওই ট্যাঙ্কির মধ্যে দেওয়া হচ্ছে, ওই জলটা ওইখান থেকে রোলিং হচ্ছে, রোলিং হয়ে আবার পড়ছে, আবার ঠান্ডা হয়ে গ্যাসটা এখানে চলে আসছে। এবারে আপনারা একটু উপরে যদি যান সেটা দেখো, এটা খোলো তো একটু সরে জামা। এইটা হচ্ছে কুলিং কয়েল আছে এর মধ্যে, যেরকম স্যার আগে বলেছিলেন যে ফ্রিজের মধ্যে দেখো কয়েল আছে, তাই তো স্যার? এইটা সেই কয়েলে আমরা যে মেশিন চালিয়ে যে বললাম, যে আগে বললাম সেকশন, ওখান থেকে গ্যাস আসছে, ঠান্ডা হয়ে গ্যাস আসছে এখানে, এ হচ্ছে মেশিন টানছে, সেকশন টানছে। ওর কাজটা হচ্ছে, ও হচ্ছে জলটা পাকিয়ে এই ঠান্ডা জলটাকে এই চারি সাইডে ট্যাঙ্কির মধ্যে ঘুরোচ্ছে, মানে জলের ট্যাঙ্ক আছে, হ্যাঁ এখানে সার্কেলিং হচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা ওদের খাপ করা আছে, এর মধ্যে হচ্ছে ঘুরছে, মানে এই ঠান্ডা জলটা এখানে ঠান্ডা হচ্ছে, এই ঠান্ডা জলটা ওর ক্যানের গায়ে পৌঁছিয়ে দিচ্ছে ধোয়ার জন্য, তাহলে ঠান্ডা হয়ে বরফটা জমছে। এইবারে এটা কি আছে, এটা লবণ জল, এটা কি আছে? লবণ জল। হ্যাঁ এটা লবণ জল, মুখে দিতে পারো, যে দেখতে পারো কত খারাপ। লবণ জল, এই তো এটা লবণ জল। এইটা হচ্ছে কি, এটা বরফটাকে টেম্পার ধরে রাখার জন্য। এই যে এখানে যে বরফটা জমছে, এখানে লবণ জল নেই, যেখানে লবণ জল আছে সেখানে কিন্তু বরফ জমছে না, তাই বলছি, লবণ থাকলে তো বরফ জমার কথা নয়, এটা জমছে না। এ হচ্ছে ঠান্ডা জলটাকে ক্যানের চার সাইডে পৌঁছে দিচ্ছে, কিন্তু হচ্ছে যে যেখানে যে বরফ হচ্ছে সেটা কিন্তু লবণ নেই, সেটা প্লেন জল, প্লেন যে ওই যে পাতাল থেকে যে জলটা উঠছে ওইটা প্লেন জল, ওই জল ওকে বরফকে আমাদের খাওয়াও যায়। তাই এর ফাংশনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে বলা হয় সাজডাম। এখানে আমরা কিন্তু গ্যাস ফ্লো করছি, ওই অ্যামোনিয়া গ্যাসটা। হ্যাঁ এটা হচ্ছে গোলক ভাল্ব, আচ্ছা, এটা হচ্ছে গোলক ভাল্ব, মাঝখানে আছে স্পেশাল ভাল্ব। স্পেশাল ভাল্ব মানে যে স্পেশাল ভাল্বটা আমরা যেরকম নার্ভ একটা কেটে দিলে পিচকিরি মেরে রক্ত বেরোয়, সেরকমই এই ভাল্বটাকে কন্ট্রোল করে এ হচ্ছে ফিনকি দিয়ে হচ্ছে গ্যাস ছাড়ে, মানে গ্যাসটা যাচ্ছে, তবে হচ্ছে এখানে ঠান্ডা হচ্ছে। এইখান থেকে লিকুইড কন্ট্রোল করলে তবে এই মেশিনে লোড, আমাদের সেকশন ভাল্ব আছে, সেকশন ঘড়ি আছে, এবার হচ্ছে ওইখান থেকে লোড কন্ট্রোল করা হয়, এইখান থেকে লোড কন্ট্রোল করা হয়। এইটা হচ্ছে সাজডাম, এটা হচ্ছে গ্লোক ভাল্ব, এটা হচ্ছে স্পেশাল ভাল্ব,
এটা আছে নিচেরটা আছে গোলক ভাল্ব। কোনো সময় যদি কোনো দুর্ঘটনা বা হয়ে যায় তার জন্য এই গোলক ভাল্ব উপরে দুটো যে পরপর যে ভাল্ব আছে এই ভাল্ব দুটোকে বন্ধ করার জন্য, তার জন্য এইসব সেফটি রাখার জন্য করা আছে। এখন হচ্ছে এই মেশিনটা চালানো হবে। দেখো আমি এই মেশিনটা চালাচ্ছি। কয়েলটা হচ্ছে এই গ্যাসটাকে এখানে ঠান্ডা করছে, ঠান্ডা করে এইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে সাজডাম থেকে হয়ে যাচ্ছে কুলিং কয়েল, অনেকে দেয় বক্স কয়েল, অনেকে দেয় ভি কয়েল, আমাদের আছে ভি কয়েল। তো ওইখান থেকে ঠান্ডা হয়ে আবার গ্যাসটাকে যে সাকশনের মাধ্যমে আসছে, সাকশনের মাধ্যমে এসে এই আবার এই ডিসচার্জ বেরিয়ে যাচ্ছে। এবারে আপনারা চলুন ও পাশে আমি দেখাবো যে কন্ডেন্সারটা ওইখানে জলটা রোলিং হচ্ছে। এখন আমরা যাচ্ছি যে এই বরফ তৈরি কারখানাতে, যেখানে মেশিন এবং সিস্টেমটাকে শীতল করে রাখার জন্যে এখানে ঠান্ডা যে জলধারা ওপর থেকে পড়ছে সেই জায়গাটা দেখতে যাচ্ছে। এই যে খোলাটা দেখতে পাচ্ছ, এটার ভেতরে হচ্ছে বরফ তৈরি হয়, এর সাইজে বরফ তৈরি হয়। এখান থেকে 11,000 আসছে, 11,000 এসে এটা হচ্ছে ভিএলই, এটা ভিএলই থেকে কারেন্ট আসছে আপনার হচ্ছে মানে ট্রান্সফর্মার। এবার ট্রান্সফর্মার হচ্ছে 440 হচ্ছে কন্ট্রোল করে আমাদের ওইখানে মেশিনের প্ল্যান্ট করে ওইখানে পাঠাচ্ছে। এই ফোয়ারাটা যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এখানে হচ্ছে ওই যে আপনাকে বললাম যে ডিসচার্জ সাকশন ভাল্ব, ডিসচার্জ ভাল্ব, ওখান থেকে গ্যাসটা যে গরম গ্যাসটা যে আসছে এখানে আছে গরম গ্যাসটা রোলিং হচ্ছে, মানে এটাকে ঠান্ডা করছে, এটাকে রোলিং করে এটা ঠান্ডা করছে, ঠান্ডা করে ওই যে রিসিভ ভাল্ব আছে ওই রিসিভ ভাল্বে ওখানে স্টক হচ্ছে, আবার ওই চলে যাচ্ছে কুলিং কয়েলে। এর কাজটা আছে এই মানে অ্যামোনিয়া গ্যাস যেটা আসছে সেটাকে গরম গ্যাসটা আসছে, গরম গ্যাসটাকে ঠান্ডা করা, এটা হচ্ছে মূল কথা। শিক্ষকতার জীবনে এটাই একটা প্রথম নামখানা নারায়ণ বিদ্যা মন্দিরে বইয়ের তথ্য নির্ভর বই বাদ দিয়ে বাস্তবে শিক্ষার্থীদের নিয়ে এরকম শিল্প কলকারখানার মধ্য দিয়ে কিভাবে গড়ে ওঠে সেই অভিজ্ঞতা আজ আমারও হলো, এবং শিক্ষার্থীদেরও সরাসরি তারা বুঝতে পারলো যে একটা কারখানা গড়ে উঠতে গেলে মূল কী কী উপাদানের প্রয়োজন। তবে এই বিষয়ে সহযোগিতা বিশেষভাবে আমার নাম সৌমেন জানা, তাদেরই পারিবারিকভাবে এই কারখানাটা তার ফলে সহজ হয়েছে কারখানার পরিবেশ, ভেতরে পরিবেশগুলো দেখা, বোঝা, শিক্ষার্থীদের বোঝানো। আর আমার প্রিয় ছাত্রছাত্রী এরাও সকলেই এসছে যাতে তারা বইয়ের পড়া বাদ দিয়ে কিভাবে তারা বাস্তবে তথ্যগুলো সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে কারখানাটা গড়ে উঠতে পারে তার কারণগুলো জানার চেষ্টা করি। ঠিক আছে।